রয়েছে। সো হাই, গুড মর্নিং স্টুডেন্ট। দেখো আজকে আমি ক্লাস 7 যে রিসেন্টলি যে সায়েন্স অলিম্পিয়াডটা হলো সেটার কোশ্চেন পেপারটা সলভ করাবো, ঠিক আছে? উইথ প্রুফ, যে প্রত্যেকটা কোশ্চেন কোথা থেকে আসছে আমি প্রুফ সহ দেখিয়ে দিব। তো তোমরা এক এক করে দেখতে থাকো। দেখো, কোশ্চেন পেপার তো ছিল ক্লাস সায়েন্সের, ক্লাস 7 সায়েন্সের, কিন্তু সলভ করতে গিয়ে আমি দেখি মোস্ট অফ দ্য কোশ্চেন যেগুলো আসে ক্লাস 8 থেকে, ঠিক আছে? দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমি ডায়াগ্রামগুলো দেখিয়ে দিব, তোমরা ভালো করে লক্ষ্য করবে। তো প্রথম যে কোশ্চেন পেপারটা আছে, প্রথম কোশ্চেনটা আছে যে দেখো, অবজার্ভ দ্য ভেন ডায়াগ্রাম শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন থ্রেশিং, হারভেস্টিং অ্যান্ড উইনোয়িং, আইডেন্টিফাই দ্য টুলস মেশিন রিপ্রেজেন্টেড এক্স ওয়াই জেড। এই যে ভেন ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো। এখানে তিনটে প্রসেস দেওয়া আছে, একটা আছে থ্রেশিং, একটা আছে হারভেস্টিং, আর একটা আছে উইনোয়িং। তো এই তিনটে প্রসেস যে করা হয় কোন কোন মেশিন দিয়ে, দেখো একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এক্সটা দেখো তিনটা সার্কেলের মধ্যেই আছে, মানে এক্স এমন একটা মেশিন হবে যেটাতে এই তিনটে প্রসেসেই করা যাবে, ঠিক আছে? তারপর ওয়াইটা দেখবে, ওয়াইটা শুধু হারভেস্টিং এর মধ্যে আছে, আর জেডটা এখানে থ্রেশিং আর উইনোয়িং দুটোর মধ্যেই আছে, মানে জেড দিয়ে এই দুটো কাজই করা যাবে। তো প্রথমে এই জায়গাগুলো দেখো যে কোনটা কি রিপ্রেজেন্ট করে। তো ক্রপ, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আসছে যে ক্লাস 8 সায়েন্স এনসিইআরটি প্রথম চ্যাপ্টার থেকে। তো ক্রপ প্রোডাকশনে প্রথমে কি করা হবে, দেখো প্রথমে হারভেস্টিং, মানে যে ক্রপটা আছে সেটাকে কাটা হবে। তারপরে থ্রেসিং, থ্রেসিং বলতে যে ক্রপস গুলো, শস্যগুলো এই যে গাছ থেকে আলাদা করা হবে। তারপরে উইনোয়িং, মানে সেটাকে পরিষ্কার করা হবে। তো কোনটা কি দিয়ে করা যায় এগুলো তুমি ক্লিয়ারলি এনসিইআরটি তে দেখতে পেয়ে যাবে, একদম এনসিইআরটি টেক্সটে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো টেক্সটগুলো এনসিইআরটি থেকেই নেওয়া। এই জন্য আমি বারবার বলি এনসিইআরটি ভালো করে পড়তে। এনসিইআরটি কখনো স্কিপ করবে না, কারণ এনসিইআরটি থেকে ইম্পর্টেন্ট কোনো বুক নেই, এমন কোনো এক্সাম নেই যেখানে এনসিইআরটি থেকে কোশ্চেন আসে না। দেখো প্রথমে হারভেস্টিং, ক্লাস 8 এনসিইআরটি ক্লিয়ারলি মেনশন করা আছে হারভেস্টিং কি দিয়ে করা হয়। দেখো হারভেস্টিং যেটাতে করা হবে সেটা হচ্ছে সিকেল, সিকেল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কম্বাইন বলে একটা মেশিন আছে, যেটাকে আমরা হারভেস্টার বলে চিনি। তো কম্বাইন একটা মেশিন, থ্রেশিং, হারভেস্টিং, উইনিং তিনটাই হয়ে যাবে এই কম্বাইন মেশিন দিয়ে। তাহলে আনসারটা কি হয়ে যাচ্ছে, এখানে আনসারটা লক্ষ্য করো। প্রথমে যেটা ছিল এক্স, তো এক্স কি রিপ্রেজেন্ট করবে, এক্স দিয়ে তিনটে কাজে হবে, এক্স হবে কম্বাইন। দেখো এক্স কম্বাইন। তারপরে ওয়াই আছে কি, ওয়াই দিয়ে অনলি হারভেস্টিং হবে, যেটা সিকেল দিয়েই পসিবল, মানে শুধু ক্রপসটাকে কাটা যাবে। তাহলে ওয়াইটা হয়ে যাবে সিকেল। কোথায় আছে দেখো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্স কম্বাইন, ওয়াই সিকেল, জেড ইজ দ্য থ্রেশার। থ্রেশার বলতে কি, থ্রেশার যে থ্রেশার মেশিন হয় যেখানে আমরা বেসিক্যালি কি কাজ করতে পারবো, থ্রেসিং আর উইনোয়িং দুটোই হবে এই যে থ্রেশারের মধ্য দিয়ে, ঠিক আছে? এটা থ্রেশার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটা এখানে লক্ষ্য করো যে সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, যে সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচড পেয়ার অফ দ্য ফলোইং। এখানকার মধ্যে যেটা ইনকারেক্ট সেটা চুজ করতে বলেছে, খারিফ ক্রপ, রাবি ক্রপ, স্টোরেজ, উইটস। এটাও কিন্তু ক্লাস 8 এর এনসিইআরটি থেকে আসে, বারবার ফোকাসড অন এনসিইআরটি। দেখো প্রুফ দেখিয়ে দিই। এরপর এখানে আছে খারিফ ক্রপ, দ্য ক্রপ হুইচ আর গ্রন ইন দ্য রেইনি সিজন, দে আর কল্ড খারিফ ক্রপ। তাহলে রেইনি সিজনে কোন কোন ক্রপ গুলো জেনারেলি গ্লো করে, দেখো প্যাডি, মেইজ, সোয়াবিন। আর রাবি ক্রপ কি হয়ে যাবে, রাবি ক্রপ এক্সাম্পল অফ ক্রপ হুইট। দেখো হুইটটা রাবি ক্রপ হয়ে যাবে, যার জন্য অপশন এ যেটা আছে, ঠিক আছে, সেটাই হবে ইনকারেক্টলি ম্যাচ, মানে রং আনসার, অপশন এ। তারপরে 3 নম্বরে কি আছে, 3 নম্বরের কোশ্চেনটা দেখো। 3 নম্বরের কোশ্চেন যেটা আছে, টেবিল বিলো শোজ অ্যানিমেল ক্যাটাগরাইজ অ্যাকর্ডিং টু দ্য দেয়ার মোড অফ রিপ্রোডাকশন, আইডেন্টিফাই দ্য অর্গানিজম এক্স ওয়াই জেড। এখানে তিনটে অর্গানিজম দেওয়া আছে, এবার সেটার মোড অফ রিপ্রোডাকশন, এক্স একটা অর্গানিজম, ওয়াই একটা অর্গানিজম, জেড একটা অর্গানিজম। এদের মোড অফ রিপ্রোডাকশন যেটা আছে বাইনারি ফিশন, বাডিং আর ফ্র্যাগমেন্টেশন। দেখো এটাও কিন্তু ক্লাস 8 এর এনসিইআরটি সেকেন্ড চ্যাপ্টার, যে মাইক্রো অর্গানিজম, ফ্রেন্ড অ্যান্ড ফো। দেখো ডায়াগ্রাম গুলো আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তুমি ক্লিয়ারলি পাবে এক্স বাইনারি ফিশন। বাইনারি ফিশন কার মধ্যে দেওয়া যায়, দেখা যায় সেটা হচ্ছে অ্যামিবার মধ্যে। অ্যামিবার মধ্যে যে প্রসেস হয় সেটা বাইনারি ফিশন। আর এই যে 2 নম্বর আছে বাডিং, বাডিং হবে তোমার হাইড্রার মধ্যে, তার মানে ওয়াইটা হবে হাইড্রা। আর ফ্র্যাগমেন্টেশনের যেটা আছে সেটা হবে প্ল্যানের এরিয়ার মধ্যে হয় ফ্র্যাগমেন্টেশন। তাহলে কোন আনসারটা আমি দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখো অ্যামিবা কোথায়, 1 নম্বরে এক্স অ্যামিবা, হ্যাঁ অ্যামিবা, হাইড্রা আর প্ল্যানের এরিয়া। তাহলে এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটাও এনসিইআরটি থেকে দেখিয়ে দিচ্ছ তোমাকে ডায়াগ্রামটা। কোথায় গেল, এই যে নো নো, আচ্ছা এই তো পেয়েছি। দেখো
এই যে দেখো এটাও ক্লাস 8 এর এনসিইআরটি ডায়াগ্রাম, ঠিক আছে। দেখো বার্ডিং ইন হাইড্রা, যদি ইমেজটাকে একটু জুম করে নিই, দেখো বার্ডিং ইন হাইড্রা, তারপরে বাইনারি ফিশন ইন অ্যামিবা, তাহলে এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেনটা কি আছে, দেখো 3 নম্বর হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ কি আছে, observe the figure of the microorganism shown, which category does it belong to। এই যে মাইক্রো অর্গানিজমের ডায়াগ্রামটা দিয়েছে, এটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে, তো এটাও কিন্তু ক্লাস 8 এর এনসিইআরটি থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পাশে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, আরে জুম হচ্ছে না কেন, এই যে দেখো এটা ক্লাস 8 এর এনসিইআরটি, ঠিক আছে। এখানে মাইক্রো অর্গানিজমকে বেসিক্যালি 4টে গ্রুপে ভাগ করা হয়। মেইন গ্রুপে দেখো ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড অ্যালগি। তার মধ্যে তোমাদের যে ডায়াগ্রামটা দিয়েছে, এই ডায়াগ্রামটা হয়, এই ডায়াগ্রামটা মানে এই ডায়াগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পাইরোগাইরা। তো স্পাইরোগাইরা কার মধ্যে আসে না, অ্যালগি গ্রুপে চলে আসবে, ঠিক আছে। তাহলে অ্যালগি কোথায় আছে, দেখো অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 5 এ কি বলছে, চেঞ্জেস ক্যান বি গ্রুপড ইনটু টু টাইপস এ অ্যান্ড বি ইফ season is example of type A and change and weather is an example of type B change, the identify A and B। তাহলে এখানে দুটো চেঞ্জেস দেওয়া আছে, একটা সিজন আর একটা ওয়েদার, যেটাকে এ দিয়ে ডিনোট করা হয়েছে সিজনকে, আর ওয়েদারকে বি দিয়ে। তাহলে এই চেঞ্জেসটা কি ধরনের হবে, দেখো প্রথমে অপশন এ তে আছে ন্যাচুরাল অ্যান্ড ম্যান মেড চেঞ্জেস। হ্যাঁ, সিজন ন্যাচুরাল চেঞ্জেস, বাট ওয়েদার ইজ নট ম্যান মেড, দেয়ারফর এই অপশনটা হবে না। তারপরে আছে দেখো একটা পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক চেঞ্জেস। আচ্ছা হ্যাঁ, ওই সিজন একটা পিরিয়ডিক চেঞ্জেস। পিরিয়ডিক চেঞ্জ কাকে বলা হয় না, যেগুলো একটা নির্দিষ্ট টাইম পর পর চেঞ্জ হয়। প্রত্যেকটা সিজন দেখবে একটা ডেফিনেট টাইম পিরিয়ডের পর আসে, নির্দিষ্ট কয়েক মান্থ পর পর একটা করে সিজন চেঞ্জ হয়। আর ওয়েদারটা কি হয়ে যাবে, ওয়েদার নন পিরিয়ডিক। নন পিরিয়ডিক মিনস যার কোনো টাইম লিমিট নেই, যখন তখন চেঞ্জ হতে পারে। তো ওয়েদার একটা জিনিস যেটা নন পিরিয়ডিক, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তার জন্য বি অপশনটা কিন্তু এখানে কারেক্ট হবে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনটাতে দেখো, 6 নম্বরের কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ মোস্ট রিঅ্যাক্টিভ দ্যান আয়রন। তো এখানে যে 4টে মেটালের দেওয়া আছে, এই 4টে মেটালের মধ্যে কোনটা আয়রনের থেকে বেশি রিঅ্যাক্টিভ। দেখো এই কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে না, ক্লাস 10, ঠিক আছে। দেখো ক্লাস 10 এর এনসিইআরটি মেটাল অ্যান্ড নন মেটালে একটা তুমি রিঅ্যাক্টিভ সিরিজ দেখতে পাবে, সেখানে পেয়ে যাবে। দেখো এখানে আছে রিঅ্যাক্টিভ সিরিজ। আয়রন কোথায় গেল, এই যে দেখো আয়রন, ঠিক আছে। আয়রনের উপরে আছে জিঙ্ক। তো উপরে যে মেটালগুলো থাকবে, এই যে রিঅ্যাক্টিভ সিরিজের যত আমি নিচে আসবো, রিঅ্যাক্টিভিটি কিন্তু মেটালগুলোর কমতে থাকবে। তো আয়রনের উপরে আছে জিঙ্ক, দ্যাটস মিন জিঙ্কের কি হবে, জিঙ্ক বেশি রিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে, কম্পেয়ার টু আয়রন। বাকি যেগুলো দিয়েছে দেখো মার্কারি, সিলভার, গোল্ড, সবগুলো নিচের দিকে আছে। দেয়ারপর এখানে কারেক্ট অ্যান্সারটা কি হয়ে যাবে, দেখো আয়রনের থেকে কাকে বেশি পেলাম, আয়রনের থেকে বেশি পেলাম ডি, মানে জিঙ্ক। জিঙ্ক হয়ে যাবে বেশি রিঅ্যাক্টিভ। হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ মোর রিঅ্যাক্টিভ। হ্যাঁ, 6 নাম্বার গেল। তারপরে পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে, 7 নম্বর কোশ্চেনে যেটা আছে, 7 নম্বর দিয়েছে, হুইচ অ্যাসিড ইজ কমনলি ইউজ ফর ক্লিনিং সিঙ্কস অ্যান্ড বাথরুম স্যানিটারি ফিটিংস। তো এটা বেসিক্যালি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ক্লিন করা হয়, ঠিক আছে। তোমরা যদি কোনোদিন দেখে থাকো এইগুলো, দেখো আই হোপ তোমরা বাজারে কোনোদিন দেখেছো এগুলো। তো এটা অ্যাকচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিব্বা, ঠিক আছে। যার জন্য অ্যান্সার এটা হয়ে যাবে কারেক্ট অপশন, দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, অ্যান্সার এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরেরটাতে দেখো কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 8-এ কি আছে, কোশ্চেন নম্বর 8-এ কি আছে, দ্য ডায়াগ্রাম বিলো রিপ্রেজেন্ট দ্য স্টোমাক অফ এ হিউম্যান হুইচ অ্যাসিড ইজ সিক্রেট ইন দ্য স্টোমাক টু এইড ডাইজেশন। তাহলে আমাদের যে হিউম্যান স্টোমাক থাকে, স্টোমাকের মধ্যে কোন অ্যাসিড রিলিজ হয়, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কিন্তু তোমাদের ক্লাস 7 এর এনসিইআরটি থেকে, ঠিক আছে। তোমরা ক্লাস 7 এনসিইআরটিতেও পেয়ে যাবে, ইভেন এটা 9-এও আছে, ইভেন 10-এও আছে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে কোশ্চেন 9 নম্বরটা দেখো, 9 নম্বরে কি বলছে, 9 নম্বর কোশ্চেনটাতে বলা আছে, হোয়েন এ নন মেটাল রিয়াক্ট উইথ অক্সিজেন হুইচ টাইপ অফ অক্সাইড ইজ জেনারেলি প্রডিউস। তো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের ক্লাস 7 এনসিইআরটিতেও আছে, ইভেন ক্লাস 8 এর এনসিইআরটিতেও আছে। তো আমি ক্লাস 8 এর এনসিইআরটি থেকে রেখেছি অ্যান্সারগুলো, তোমরা দেখো।
ক্লাস 8 এর এনসিইআরটি থেকে দিয়েছি। তোমাদের ক্লাস যে এর মানে ক্লাস 7 এর এনসিইআরটি তেও কিন্তু তোমরা এই অ্যানসারটা পেয়ে যাবে। তো এখানে এনসিইআরটি তে ক্লিয়ারলি মেনশন আছে, দেখো কি আছে না, জেনারেলি অক্সাইড অফ নন মেটাল আর অ্যাসিডিক ইন নেচার। এনসিইআরটি এই জন্য ভালো করে পড়বে, দেখো ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে অ্যাসিডিক ইন নেচার। তো এবার ইন জেনারেলি মেটালিক অক্সাইড আর বেসিক ইন নেচার। তো মেটালের যে অক্সাইড হবে সেগুলো হবে বেসিক, আর যে কোনো যদি নন মেটাল হয় সেটার যে অক্সাইড গুলো হবে সেটা অ্যাসিডিক ইন নেচার। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে, দেখো হোয়েন কি বলেছে, নন মেটাল। আচ্ছা, নন মেটালের তাহলে কি পেলাম আমি, নন মেটালের হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো পার্ট 1 এ এতটুকুই, ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন অবধি করিয়ে দিলাম। এরপরে আমি পার্ট 2 পার্ট 3 পরপর করে 40টা কোশ্চেন কমপ্লিট করিয়ে দেবো। একটা জিনিস তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এনসিইআরটি থেকেই কপি পেস্ট। হ্যাঁ, এই জন্য কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, যার জন্য আমি অলওয়েজ একটা কথা বলি যে এনসিইআরটি সব থেকে ইম্পর্টেন্ট, এনসিইআরটি কখনোই স্কিপ করবে না। এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে এনসিইআরটি থেকে কোশ্চেন আসে না। এবার কারো যদি এই বিষয়ে ডাউট থাকে, দেখবে ক্লাস 9 এর ছোট একটা আমি ক্লাস নিয়েছিলাম এপিথেলিয়াল টিস্যুর উপর, সেখানে অলমোস্ট আমি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি। তো আজকে এতটুকুই, তারপরে আমি পার্ট 2 পার্ট 3 প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি পুরো কোশ্চেন পেপারটা সলভ করিয়ে দেবো। আর যাদের দেখো, যাদের সলিউশন নিয়ে কোনো লেনা দেনা নেই, মানে যারা একটু ফাঁকিবাজ টাইপের আছো যে আনসার, হাসিস না, আনসার কি হবে না হবে আমার স্বাদ নেই, আমার শুধু আনসার মানে কি কারণে কোনটা আনসার হচ্ছে আমার জানার প্রয়োজন নেই, আমার শুধু আনসার নিয়ে লেনা দেনা, তাদের জন্য তোমরা ডেসক্রিপশনটা চেক করে নেবে, আমি যে 40টা কোশ্চেনের আনসার সেখানে দিয়ে দিব, ঠিক আছে। বা তোমরা প্রোফাইলে গিয়েও ভিজিট করতে পারো, সেখানেও আমি যে 40টা এমসিকিউ আছে 40টারই আনসার দিয়ে দিব। তো দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার, বাই বাই।